এবং শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানান। আমরা 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিপারেশনের জন্য বিগত সালের প্রশ্নগুলো সলভ করছিলাম। আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন, ঠিক আছে? আমাকে ঠিকঠাক মতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানান। আমি একটু দেখি কি অবস্থা। আচ্ছা, আমাকে দেখাও যাচ্ছে, শোনাও যাচ্ছে। যারা যুক্ত আছেন কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দিবেন যুক্ত হইলে, এবং শোনা যাচ্ছে কিনা একটু বলেন। আমরা প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়ে গিয়েছি। আচ্ছা, আমাদেরকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু জানান সবাই, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দেখা যাচ্ছে, একটু বলেন। কেউ যুক্ত হয়ে থাকলে একটু বলেন আমারে কাইন্ডলি। আচ্ছা, দেখা মনে হয় যাচ্ছে। অনেকে কমেন্ট করেছে, জি ওয়ালাইকুম আসসালাম, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, গুড, ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, আমরা এখন 1টা মিনিট সময় চাচ্ছি, সবাই একটু যুক্ত হোক। আমরা 1 মিনিট পরে ক্লাসটা শুরু করি, 1 থেকে 2 মিনিট পরে। কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু বলেন তো দেখি, বলতে পারছেন কিনা? কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন একটু বলেন দেখি, বলতে পারছেন কিনা। প্রশ্ন ছেড়ে দিয়ে রাখছি, আনসারও করতে পারেন, ঠিক আছে? প্রশ্ন ছেড়ে দিয়ে রেখেছি, তাই না? আচ্ছা, আমরা প্রশ্ন ছেড়ে দিয়ে রেখেছি, আপনারা আনসারও করতে পারেন। রংপুর থেকে একজন লিখছে, রাজু ভাই, আপনি রংপুর থেকে যুক্ত আছেন। আচ্ছা, সবাই একটু লাইভটা কাইন্ডলি শেয়ার করে দেন তো। আগে যেমন শেয়ার করতেন, লাইভ কাইন্ডলি শেয়ার করে দেন। যারা সালাম দিয়েছেন আমি একসাথে সবার সালামের উত্তরটা দিয়ে দিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, গাইবান্ধা, চট্টগ্রাম, তারপরে আমি পড়ছি, বলেন, লিখেন, কমেন্ট করেন, আমি পড়ছি। নোয়াখালী, তারপরে আর কি, ফাতেমা বেগম, নোয়াখালী। তা আপনার প্রশ্নই তো বোর্ডে আছে মনে হয় নাকি? প্রাচীন বাংলায় সমতটকে বোঝানো হতো, মানে সমতটকে কোনটা বোঝানো হতো, ঠিক আছে? একটু লাইভটা কাইন্ডলি একটু শেয়ার করেন তো সবাই। যারা রেগুলার ক্লাস করেন লাইভটা একটু শেয়ার করবেন, আর যারা আমাদের রেগুলার ক্লাসের নোটিফিকেশন পেতে চান তারা একটু আমাদের এই যে ক্যাপশনে দেওয়া যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা। তারপরে জয়পুরহাট থেকে একজন বলছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে, বাহ, সব ভাইরাল এলাকার লোকজন, গুড। আচ্ছা, আমি লিঙ্কটা করে দিচ্ছি। যারা নতুন, একদম নতুন যুক্ত হচ্ছেন তারা লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে যুক্ত থাকলে রেগুলার নোটিফিকেশন, ক্লাস শুরু হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাবেন টেলিগ্রাম গ্রুপে। আমি দিয়ে দিলাম এটা, হ্যাঁ? আচ্ছা, চাঁপাইনবাবগঞ্জ, আচ্ছা গুড। কুমিল্লা, নোয়াখালী, আচ্ছা আচ্ছা, গুড। সাখাওয়াত হোসাইন। আচ্ছা, দেখেন, আমরা একটু ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? তারপরে এর মাঝে মাঝে আমরা কথা বলবো। দেখেন এখানে কি বলছে, প্রাচীন বাংলায় সমতট বলতে কোনটা বোঝানো হতো। দেখেন, আমি গতকালকে আপনাদেরকে একটা সুন্দর কথা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। গতকালকে বলেছিলাম যে 3-4টা দিন বা একটা সপ্তাহ ক্লাস করার পরে আপনাদের প্রশ্ন সব কমন পড়তে থাকবে। বলেন তো কেন বলেছিলাম কথাটা? এই প্রশ্নটা আমি গতকালকে কিন্তু সলভ করে দিয়েছি এবং বলে দিয়েছিলাম যে কোনটা কোনটা আগে কি নামে পরিচিত ছিল। দেখেন, এগুলোর আলোচনা হচ্ছে প্রাচীন জনপদ থেকে এসেছে। কোত্থেকে এসেছে? প্রাচীন জনপদ। এখন কি, এখন যেমন আমরা একটা দেশ
দেশের মধ্যে বিভাগ, বিভাগের মধ্যে জেলা, জেলার মধ্যে উপজেলা, উপজেলার ভিতরে ইউনিয়ন, ইউনিয়নের মধ্যে ওয়ার্ড, এইভাবে রাষ্ট্রীয় কাঠামো অনুযায়ী ভাগ হচ্ছি। কিন্তু আগে কি ছিল, আগে তো এত মানুষজন ছিল না, সিস্টেম এত ভালো ছিল না, তখন কি একটা জনপদ তৈরি হতো, কয়েকজন, বেশ কয়েকজন জমিদার অথবা কয়েকজন রাজা মিলে তার যে অঞ্চলটা দখল করে নিত তাকে একটা নাম দিত, সেই নামেরই একটা নাম হচ্ছে যে সমতট। সমতট এটা। আবার আরেকটা জায়গা ছিল বাংলাদেশে যেটাকে কুমিল্লা নোয়াখালীর বাদে যেটা আরেকটা চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপ। এখন যেমন দেশের একটা কনসেপ্ট আছে বা বিভাগের একটা কনসেপ্ট আছে, তখন যেই রাজা যেই অঞ্চল বা কয়েকজন রাজা মিলে যে অঞ্চল শাসন করত তাকে একটা জনপদ বলা হতো। তো এইরকমই একটা জনপদ ছিল সমতট। আমাদের 6-7টা জনপদের কথা আমরা জানি। গৌড় জনপদ, বঙ্গ জনপদ, তারপরে হচ্ছে যে আপনার পুন্ড্র জনপদ, তারপরে এই যে চন্দ্রদ্বীপ, সমতট, হরিকেল। আমি একটু বলেই দিই, হরিকেল, হ্যাঁ, হরিকেল এইটা একটা জনপদ। এটা হচ্ছে আপনার মনে রাখবেন পাহাড়ি অঞ্চল, দ্যাট মিনস সিলেট এবং চিটাগাং মিলে এই জনপদটা হয় হরিকেল, সিলেট এবং চট্টগ্রাম মিলে। চন্দ্রদ্বীপ হচ্ছে যে ওইটা। তারপরে পুন্ড্র, যেটা পুন্ড্র, এই পুন্ড্রটা ছিল বর্তমান বাংলাদেশের বগুড়া, দিনাজপুর, রংপুরের এবং রাজশাহী বিভাগের কিছু অঞ্চল নিয়ে, যেটা বাংলাদেশের সবচেয়ে পুরাতন জনপদ নামে পরিচিত এবং পুরাতন শহরও সেখানে, পুন্ড্রনগর যেটা গঠিত। এখান থেকে বহুবার বিসিএসেও কোশ্চেন আসছে, আবার আপনার নিবন্ধন প্রাইমারিতেও কোশ্চেন এসেছে। ঠিক আছে, এটা একটু মনে রাখেন যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ এবং শহর হচ্ছে পুন্ড্র এবং পুন্ড্রনগর, এই দুইটা। হ্যাঁ, এরপরে আছে গৌড়। আছে গৌড় হচ্ছে ভারতের গৌড় রাজ্য, গৌড় রাজ্য বা গৌড় জনপদ। হ্যাঁ, এটা কোথায়? এটা বাংলাদেশে একটা জেলা পড়েছে, ভারতের 2টা জেলা, বাংলাদেশে একটা। ভারতের পশ্চিমবঙ্গের 2টা জেলা, মালদা এবং মুর্শিদাবাদ, আপনার নাম শুনছেন, আর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, এই 3 জেলা মিলে গৌড় জনপদ ছিল। ঠিক আছে, তাহলে এরকম ভাবে আমরা শিখতে পারি। আর বাংলাদেশের সবচেয়ে বড় জনপদ যদি বলে কোনটা ছিল, তাহলে সেটা বঙ্গ, অনেকটা জায়গা নিয়ে বঙ্গ জনপদ। তাহলে এইটার অংশ কি বলেন তো? এটার হচ্ছে, তাহলে এটা থেকে কি বুঝলেন? এখান থেকে আমি গতদিন বলেছিলাম কুমিল্লা এবং নোয়াখালী মিলে সমতট গঠিত হয়, এটা হচ্ছে যে আনসার। ঠিক আছে, তাহলে কুমিল্লা এবং নোয়াখালী মিলে কি হয়? সমতট হয়। ঠিক আছে, আচ্ছা, একটু লাইভটা শেয়ার করেন কাইন্ডলি, একটু লাইভটা শেয়ার করেন, সবার কাছে যাক, সবাই পাক। ঠিক আছে, ক্লাসটা সবাই দেখতে পারুক। একটু লাইভটা শেয়ার করেন তো ভাই, কাইন্ডলি একটু শেয়ার করে দেন। ঠিক আছে, কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দেন, সবার কাছে লাইভটা পৌঁছে যাক। একটু শেয়ার করেন, তাইলে আমি পরবর্তী কোশ্চেনে যাবো, নাইলে যাবো না। আপনাদের সাথে আজকে রাগ করলাম, জান। লাইভ সবাই শেয়ার না করলে যাবো না। কতজন লাইভ দেখছে এই কেউ একজন বলেন তো, যে ফাতেমা বেগম বা যারা যে অ্যাক্টিভ কমেন্টস করেন সব সময়, একটু বলেন তো যে কতজন এখন আছেন লাইভে। নিব, সব নিব। আসলে থিওরির পড়াগুলো পেইড ব্যাচে হবে, হ্যাঁ, আর কোশ্চেন সলভগুলো ফ্রি ক্লাসে হবে। আমরা খুব দ্রুতই পেইড ব্যাচের ব্যবস্থা করব। আমরা আপনাদের জন্য সুখবর আছে যে ইংরেজির একজন টিচারকে আমরা অলরেডি অ্যাপয়েন্ট করে দিয়েছি। উনি হয়তো ইংরেজির ফ্রি ক্লাস নেওয়া শুরু করবে 2-1-এই, ইংরেজির যে কোশ্চেন সলভের এগুলো দিবে। এবং থিওরি যাদের সমস্যা আছে তাদের জন্য আমরা পেইড ব্যাচের আয়োজন করব। ঠিক আছে, খুব দ্রুততম সময়ে এবং খুব স্বল্প সময়ের মধ্যে, হয়তো 1 সপ্তাহের মধ্যে আমাদের পেইড ব্যাচ আসবে ইনশাল্লাহ। কারণ আমরা ওই ফাও পড়াবো বা ফ্রি পড়াবো, কোচিং করতে টাকা লাগবে না, এটাতে বিশ্বাসী না। এই কথা বলে আপনাকে আটকায় দিলাম যে ফ্রি পড়াই দিব সব, নিবন্ধন হ্যান ত্যান। আপনাকে প্রিপারেশন নিতে হবে নিবন্ধনের জন্য আগামী 6 মাস। কেন বললাম 6 মাস? কারণ হচ্ছে আপনি আরো হয়তো নির্বাচনের পর 1-2 মাস পরে হয়তো বা 1 মাস পরে হচ্ছে সার্কুলার দিবে, হ্যাঁ। এই সার্কুলার দেওয়ার পরে আবার দেখা গেছে যে 2 মাস বা 3 মাস পরে আবার এক্সাম। দ্যাট মিনস আপনাকে এই 19তম নিবন্ধনের জন্য প্রায় 6 মাস আমাদের সাথে যুক্ত থাকতে হবে। এই 6 মাস, হ্যাঁ, এই 6 মাস কেউই আপনার ফ্রি সার্ভিস দিবে না। ওই বলবে প্রথমে কয়েকদিন হাইপ তুলবে, এটা সেটা দিয়ে, পরে যায় আবার সেই পেইড ব্যাচের কথাই বলবে। আর ফ্রি কোচিং যারা বলতেছে এরা ওই কয়েকদিন 3-4 দিন করায় বা 1 সপ্তাহ 2 সপ্তাহ করানোর পরে আপনাকে ছেড়ে দিবে। তখন আপনি হা হুতাশ করবেন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা টাকা দিয়ে, অল্প কিছু টাকা দিয়ে ভর্তি হয়েছে, তারা হচ্ছে যে আপনার থেকে অনেক আগায় যাবে। এই জন্য এদের কাছ থেকে সাবধান, যে ফ্রি কোচিং করাই দিব। পৃথিবীতে একটা জিনিস মনে রাখবেন, কেউ কাউকে ফ্রিতে কিছু দেয় না। আপনি কাউকে কিছু দিলেই সে আপনাকে কিছু একটা দিবে, এটা মাথায় রাখতে হবে। আমি যে আপনাকে ফ্রি পড়াচ্ছি, যতই বয়ান দিই ফ্রি হ্যান ত্যান,
আমাদেরও উদ্দেশ্য একটাই যে আমরা ফ্রি এখান থেকে, উদ্দেশ্য একটা না, আমাদের দুইটা উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য ইনকাম করা, দ্বিতীয় নাম্বার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা সার্ভিস দেওয়া। ওই ভণ্ড হাবিজাবি কথাবার্তা বলে লাভ নাই যে হেভি মানে দয়ার সাগর হ্যান ত্যান, আমি এগুলা বলে লাভ নাই। মানে আমরা পেইড ব্যাচে থিওরি পড়াবো, যাদের সমস্যা আছে পেইড ব্যাচে ভর্তি হবে, থিওরি পড়বে, আর যাদের কোশ্চেন সলভ করলেই চলবে তারা কোশ্চেন সলভ করবে, শেষ কথাবার্তা। এটা হচ্ছে মূল কথা। ওই আন্দাজে বলে লাভ নাই যে এই শেষ করে দিব, ওই খাওয়াই দিব, এটা কিছু না। বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ, এটাও একটা প্রশ্ন যে বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ছিল। দেখেন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন করে উত্তর দিয়ে দিয়েছে। তাহলে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশের সঙ্গীত পরিচালক কে ছিলেন? বলেন দেখি এটা পারেন কিনা। মুখ ও মুখোশের সঙ্গীত পরিচালক কে ছিলেন? বলেন, সঙ্গীত পরিচালক কে ছিলেন? মুখ ও মুখোশের সঙ্গীত পরিচালক কে ছিলেন? মুখ ও মুখোশের সঙ্গীত পরিচালক কে ছিলেন? পারছেন না? সঙ্গীত পরিচালক, এখানে দেখেন আপনাকে কিন্তু ঘুরিয়ে দিবে। এই মুখ আর মুখোশ, মুখ ও মুখোশ, এইটার লেখক একজন, লেখক একজন, ঠিক আছে। এই চলচ্চিত্রের নির্মাতা একজন, নির্মাতা একজন। এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক, সঙ্গীত পরিচালক একজন, ঠিক আছে। তাহলে দেখেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র কোনটা, এখান থেকে আপনারা কয়েকটা প্রশ্ন দেখেন, একটা প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিয়েছে। তাহলে কে সঙ্গীত মুখ ও মুখোশ হচ্ছে বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র, এটাও পরীক্ষায় আসতে পারে। দেখেন এর মধ্যে থেকে এখানে এই মুখ ও মুখোশের এটার লেখক একজন আছে, চলচ্চিত্র নির্মাতা একজন আছে, ডাইরেক্টর, এবং সঙ্গীত পরিচালক একজন আছে। এই তিনটা চারটা জিনিস মনে রাখতে হবে, ঠিক আছে। দেখি পারছেন কিনা। আচ্ছা আমি একটু সরে দাঁড়ালাম। আচ্ছা স্যার আপনি একটু সরে দাঁড়ান। আচ্ছা আমি সরে দাঁড়াইছি। হ্যাঁ আমরা দিয়ে দিত, এই এই পিডিএফ দিয়ে দিত গ্রুপে। আপনি যদি টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে এই পিডিএফ এমনিতেই পাবেন, এটার জন্য আলাদা করে সরে দাঁড়াতে হবে না তো, ঠিক আছে। আচ্ছা আমরা পিডিএফ দিয়ে দেই প্রতিদিনেরটা। দেখেন এখান থেকে আমরা একটু বলি, আমাদের একটু দরকার আছে। এইটার হচ্ছে যে প্রথমে মুখ ও মুখোশটা লেখা হয় নাটক হিসাবে, নাটক হিসাবে লেখা হয়। পরবর্তীতে এই মুখ ও মুখোশ চলচ্চিত্র নির্মাণ করা হয়। কি নির্মাণ করা হয়? চলচ্চিত্র আকারে নির্মাণ করা হয়। এবং এইটার লেখক এবং এইটার চলচ্চিত্র নির্মাতা ছিলেন আব্দুল জব্বার খান। কি নাম ছিল? আব্দুল জব্বার খান নাম ছিল হচ্ছে ওনার, যিনি এটা লিখেছেন। কিন্তু পরবর্তী সময়ে যখন এসে দেখা গেল এই মুখ ও মুখোশ এইটা সিনেমা তৈরি হচ্ছে, তো সিনেমায় তো গানের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? গানের প্রয়োজন হয়। তো তখন সঙ্গীত পরিচালক হিসেবে সমর দাসকে দায়িত্ব দেওয়া হয়, এবং এটি ছিল বাংলাদেশের প্রথম কথা বলা চলচ্চিত্র। আগে কি চলচ্চিত্র, ওই যে ক্রিয়েটিভিটির গুলো দেখছেন কিনা, ওই যে দৌড়ায় বেড়াচ্ছে, কাজ করে বেড়াচ্ছে, এটা ওটা করছে, বাট কোনো কথা নাই, সাউন্ড নাই, ঠিক আছে। কথা নির্বাক চলচ্চিত্র ছিল আগে, এরপরে সবাক চলচ্চিত্র আসলো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা আমরা পরবর্তীটায় যাই। বর্তমান বাংলাদেশের দারিদ্র্যের হার কত? বলেন তো বর্তমান বাংলাদেশের দারিদ্র্যের হার কত? দেখি বলতে পারেন কিনা আপনারা। মানে এটা হচ্ছে যে আপনার রিসেন্ট কোশ্চেনের মধ্যে একটা, 2026 সালের হিসাব অনুযায়ী বলবেন। বলেন তো দেখি পারেন কিনা। দেখি পারছেন কিনা।
আপনারা যারা আনসার করছেন তারা সবাই ওই অনেকেই বই দেখে আনসার করছেন। কি বললাম আমি? যারা আনসার করছেন বই দেখে, রিসেন্ট এই পর্যন্ত বের হয়েছে 2025-এরটা, পরীক্ষায় আসলে এটা আনসার করতে হবে। আপনারা সবাই এইটা আনসার করছেন, নট এটা হবে না। এখন নতুনটা আসবে 2025 সালের যেটা, যেহেতু এখন 26 সাল, এখনো তো 26 সালেরটা কাউন্ট হয়নি, নতুন কেবল বছর আসলো, তাহলে 25 সালেরটা আমাদেরকে আনসার করতে হবে। কি করতে হবে? 25 সালেরটা আনসার করতে হবে, ঠিক আছে? 2025 সালেরটা আনসার করতে হবে। দেখি কে কে পারছেন, রিসেন্ট সম্পর্কে কার কতটুকু ধারণা আছে দেখি আপনারা পারেন কিনা। বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার কত? আমি বলে দিই, এটা মুখস্থ পড়া, বোঝানোর কিছু নাই। 27.93 বর্তমানে। কত আছে? এই যে রুমা আক্তার, উনি ঠিক লিখেছেন 27.93। হ্যাঁ, গুড। 27 আমি মনে হয় পড়াইছি, আমার যে ব্যাচগুলো চলছে বিসিএস এর, ওই ব্যাচগুলোতে পড়িয়েছি। আচ্ছা, মুজিবনগরের পূর্ব নাম কি ছিল বলেন তো? মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? এটা গুরুত্বপূর্ণ। মুজিবনগর আসবে না, বাট আমি জানি না কে কি করে বলতেছেন, তবে উইথ সাম সিনড্রোম উই ক্যান ফাইন্ড আউট দিস। ঠিক আছে, কিছু সিনড্রোমের উপর ভিত্তি করে আমরা ফাইন্ড আউট করতে পারি যে কে দেখে আনসার করতেছে, কে না দেখে আনসার করছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে বর্তমানে মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? এটা একটু গুরুত্বপূর্ণের জন্য বলছি, কারণ এই মুজিবনগর নামটা থাকবে কিনা ইন ফিউচার এটা বলাটাও ডিফিকাল্ট। ঠিক আছে, এই জন্য এটা দিলাম। বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম যারা সালাম দিয়েছেন। আচ্ছা, লাইভটা একটু শেয়ার করে দেন আরেকবার, একটু কাইন্ডলি কষ্ট। আপনারা এতজন ক্লাস করেন ফ্রিতে, তাহলে কি ছিল? ভবের পাড়া, টুঙ্গিপাড়া তো জন্মস্থান ছিল, ভবের পাড়া ছিল এটার নাম। আচ্ছা, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে বলেন তো দেখি। এইটার আনসার করতে না পারলে, আমি আজকেও একটা চা বাগানের মানে চা শ্রমিকের ভিডিও দিয়েছি। হ্যাঁ, ভবের পাড়া, বৈদ্যনাথ তলার অম্রকানন হবে। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে হৃদয় বিদারক যেটা, সেটা আমি একটা জিনিস খেয়াল করলাম, ওনারা মনে হয় ধর্মে সম্ভবত খ্রিস্টিয়ান হবে অথবা বুদ্ধিস্ট হবে, এরকম কাইন্ড অফ মুসলিম বা হিন্দু ধর্মের কমই, বা আদিবাসী কোনো একটা ধর্মের অনুসারী, বা তারা উপজাতি টাইপের। তা আমি দেখলাম এই যে শ্রীমঙ্গল, নাম শ্রীমঙ্গল দিয়ে রাখছে, মঙ্গল দিয়ে রাখছে। এখানে যারা চা শ্রমিক, আপনি চিন্তা করতে পারছেন, একটা চা গাছে এরকম 3টা 4টা কুড়ি থাকে। হ্যাঁ, এই 3টা 4টা পাতা থাকে। এই পাতা প্রতিদিন এই পাতা 23 কেজি করে, 23 কেজি, মানে বুঝেন, 23 কেজি এই পাতা উঠাইলে 167 টাকা সম্ভবত পায় তারা। এবং 23 কেজির কম যদি একজন মানে চা শ্রমিক এই চা উঠায়, তাহলে তাকে পানিশমেন্ট অনুযায়ী 7 টাকা আবার কম দেওয়া হয়, মাইনাস করে দেওয়া হয় এখান থেকে, 7 টাকা বা 8 টাকা। হ্যাঁ, সরি, 78 টাকা, 78 টাকা, 178 টাকা। আপনি চিন্তা করতে পারেন, ইউ ক্যান ইমাজিন এ সিঙ্গেল ফ্যামিলি উইথ সার্ভাইভ এই 178 টাকা। চিন্তা করতে পারছেন এটা? মানে যে একটা ফ্যামিলি 178 টাকায় তার লাইফ লিড করে, একজন চা শ্রমিক মহিলা 178 টাকা সারাদিন, সে 8 ঘন্টা লাগে এই 23 কেজি পাতা উঠাতে, একইভাবে হাত চালাইতে হয় এইভাবে। খুব হৃদয় বিদারক ব্যাপারটা, আমার কাছে খুব খারাপ লেগেছে যে 178 টাকা একটা মানুষ, বাইরে গেলে তো হাত খরচই এরকম 200-500 টাকা হাত খরচ হয়ে যায়, বলতে বসে আড্ডা টাড্ডা দিলে, ফ্রেন্ড সার্কেল, খাওয়া দাওয়া, চাটা খাইলে এমনি খরচ হয়ে যায়। তো এনারা কিভাবে জীবনযাপন করে এই চা শ্রমিকেরা শ্রীমঙ্গলে, এইটা মানে আমার মাথায় কাজ করলো না। 178 টাকায় কি হয়? 1 কেজি সয়াবিন তেল কিনতে পারবেন না আপনি, জানেন? 178 টাকায় ওনারা কিভাবে জীবনযাপন করে আমার বুঝেই আসলো না। হ্যাঁ, 23 কেজির কম হলে মাইনাস করে দেয় 7 টাকা। কত বড় জাহেল এরা, কত বড় জালিম, আমি সেই চিন্তা করতেছি। আল্লাহ, অথচ 1 কেজি চা অথবা কত টাকায় বিক্রি করে তারা, শুধুমাত্র একটা প্রসেসিং করেই। আমার খুব খারাপ লাগলো ব্যাপারটা, যে এটা কি ধরনের কথাবার্তা। আমি এর আগেও শুনেছিলাম, বারবার আলোচনা করা হয়েছে যে 167 টাকা কম হলে 7 টাকা মাইনাস করে নেয়। এটা কোনো মানুষের কাজ হতে পারে? যাই হোক, আমরা পরবর্তীটায় যাই। তাহলে কোথায়? মৌলভীবাজারে, তাই না? আচ্ছা, আমরা পরবর্তীটায় যাই। পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
বলেন তো পূর্বাশা দ্বীপের অপর নাম কি? এখানে অনেকগুলো দ্বীপ বলছে। সেন্ট মার্টিনের আগের নাম ছিল নারিকেল জিঞ্জিরা, নারিকেল জিঞ্জিরা, ঠিক আছে। এরপরে দক্ষিণ তালপট্টি দ্বীপের আরেক নাম ছিল নিউমুর দ্বীপ। কুতুবদিয়ার তো নাম নাই, কুতুবদিয়া হচ্ছে বাতিঘর আছে। এই দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে এই প্রশ্নের আনসার দেন, আমি ততক্ষণে এগুলা বলে দিই আপনাদের, অনেকটা আগায় যাবে। হ্যাঁ, আচ্ছা আপনারা দক্ষিণ তালপট্টি বলছেন। আচ্ছা, নিউমুর দ্বীপ, এই দ্বীপটা নিয়ে ভারতে হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় সাতক্ষীরায় অবস্থিত। এটা আপনার হচ্ছে যে ওই হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় এটা অবস্থিত। ভারত এবং বাংলাদেশের মধ্যে এটা নিয়ে ব্যাপক বিরোধ দেখা দেয় এবং এই বিরোধ চলতেই থাকে দীর্ঘদিন ধরে। ভারত তাদের দখলে নিয়ে নেয় দ্বীপটা। পরবর্তীতে 2010 সালের দিকে এই দ্বীপটা বিলীন হয়ে যায় পানির নিচে, পরে আর এটা নিয়ে দ্বন্দ্ব থাকে না। কুতুবদিয়া হচ্ছে, এটা হচ্ছে কক্সবাজারে অবস্থিত। এখানে ব্রিটিশ আমলে বাতিঘর ছিল, মানে ওই দ্বীপের ওপরে বড় উঁচু করে ঘর তৈরি করে ওখানে বাতি রাখা হতো, আলো জ্বালিয়ে, মানে আগুন জ্বালিয়ে রাখা হতো, যাতে যারা জাহাজ নিয়ে চলাচল করে তারা যেন রাস্তা ঠিক করতে পারে। এই জন্য এখানে বাতিঘর তৈরি করেছিল ব্রিটিশ সরকার। সেন্ট মার্টিন তো আপনারা জানেনই, পর্যটন শিল্পের জন্য বিখ্যাত। পর্যটনের জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে পর্যটকরা ঘুরতে যায়। হ্যাঁ, যেটার আগের নাম ছিল নারিকেল জিঞ্জিরা। আচ্ছা, পূর্বাশা দ্বীপের অপর নাম আছে। এরপরে নিঝুম দ্বীপ। এটা নিঝুম দ্বীপ, এখানে একটা সময় আপনার ওই নিঝুম দ্বীপ বলতে এখানে একটা সময় অনেকে আন্দাজে মারতেছে ক নাম্বার নাকি। আচ্ছা, নিঝুম দ্বীপে এখানে ঘূর্ণিঝড়ের ফলশ্রুতিতে এই জায়গাটাতে একটা সময় একদম বিলীন হয়ে যায়, জনমানব শূন্য হয়ে যায়। যার ফলশ্রুতিতে কি করা হয়, যার ফলশ্রুতিতে এটা একদম শুনশান পড়ে যায়, যার ফলে এটাকে নিঝুম দ্বীপ বলা হয়। কি দ্বীপ বলা হয়? নিঝুম দ্বীপ বলা হয়। এখন আসি, এই যে দক্ষিণ তালপট্টি দ্বীপ, এইটাই হচ্ছে পূর্বাশা দ্বীপের অপর নাম। তাহলে নাম কিন্তু আমরা তিনটা পাইলাম, এটা হচ্ছে পূর্বাশা, একটা হচ্ছে নিউমুর, আর আরেকটা হচ্ছে দক্ষিণ তালপট্টি। এই তিনটা দ্বীপের একই নাম, এই তিনটার কি নাম? একই নাম নিয়ে এই তিনটা দ্বীপ তাদের কার্যক্রম পরিচালনা করে, মানে কার্যক্রম বলতে এই তিনটা দ্বীপ ছিল আর কি। আচ্ছা, আপেলে কোন অ্যাসিড থাকে বলেন তো? আমি গত প্রথম ক্লাসের দিন বলে দিয়েছিলাম আপেলে কোন অ্যাসিড থাকে, বলেন দেখি পারেন কিনা। আপেলে কোন অ্যাসিড থাকে বলেন দেখি, পারছেন কিনা? আপেলে কোন অ্যাসিড থাকে বলতে পারবেন? আপেলে কোন অ্যাসিড থাকে দেখি আপনারা বলতে পারেন কিনা। সাইট্রিক অ্যাসিড, এই যে এটা লেবুতে থাকে। কিসে থাকে? লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। কি অ্যাসিড? সাইট্রিক অ্যাসিড কিসে থাকে? লেবুতে থাকে, ঠিক আছে। কি লিখছে রে? ম্যালিক অ্যাসিড না কি লিখছে? ম্যালট্রিক অ্যাসিড। আচ্ছা, তাহলে আপেলে কোন অ্যাসিড থাকে বলতে পারবেন? অনেক কিছু আমি গতদিন অনেকগুলো বলে দিয়েছিলাম। লেবুতে কি থাকে? সাইট্রিক অ্যাসিড থাকে। কমলা লেবুতেও সাইট্রিক অ্যাসিড থাকে। হ্যাঁ, তারপরে আপনার এই যে এই ম্যালিক অ্যাসিড হচ্ছে যে এই আপেল এবং আনারস, এগুলোতে কি থাকে? ম্যালিক অ্যাসিড থাকে। এরকম অনেকগুলো অ্যাসিডের নাম আমি গতদিন বলে দিয়েছিলাম। তেঁতুলে কি থাকে? টার্টারিক অ্যাসিড থাকে, তাই না? তাহলে এরকম অনেকগুলো জিনিস আছে, এই অ্যাসিডের নামগুলো মনে রাখতে হবে। আচ্ছা, সুনামি এর কারণ কি বলেন তো? এইটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সুনামি এর কারণ কি? সুনামি এর কারণ কি দেখি বলতে পারেন কিনা। সুনামি কেন হয় দেখি বলেন, সুনামি কেন হয়? আচ্ছা, আমরা অলমোস্ট আধা ঘন্টা আমরা অতিবাহিত করে, অলমোস্ট আধা ঘন্টা না, 20 মিনিটের মতো আমরা অতিবাহিত করে ফেলেছি। আপনারা কাইন্ডলি একটু লাইভটা শেয়ার করে দেন। কি করবেন? লাইভটা একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? লাইভটা একটু শেয়ার করে দিবেন, লাইভটা একটু শেয়ার করে দেন সবাই, তাছাড়া আমি পরের পাতায় যাব না।
চন্দ্র এবং সূর্যের আকর্ষণে এটা হবে, হবে কি চন্দ্র এবং সূর্যের আকর্ষণে হবে, হবে না। ঘূর্ণিঝড়ের ফলে সুনামি হয় না, ঘূর্ণিঝড়েরই একটা নাম হইতেছে এরকম সুনামির মতো বলা হয়, ঠিক আছে। সুনামি অর্থাৎ হচ্ছে যে জলোচ্ছ্বাস, কি শ্বাস, জলোচ্ছ্বাস। আচ্ছা, গুড। আচ্ছা আচ্ছা, ঘূর্ণিঝড় তো বিভিন্ন নামে, এই আগ্নুৎপাত এটাও হবে না, কারণ এটা আগুনের সাথে যুক্ত। এটা হচ্ছে টেকটনিক প্লেটের ইয়েতেই হয়। চন্দ্র সূর্যের আকর্ষণের ফলেও হবে না, ঘূর্ণিঝড়ের ফলেও হবে না। ঘূর্ণিঝড়ের ফলে তো ঘূর্ণিঝড়ই হয়, ওইটার আলাদা নাম থাকে। এই সুনামি শব্দটা হচ্ছে একটা জাপানি শব্দ, জাপানি শব্দ। কি শব্দ? জাপানি শব্দ। এর অর্থ হচ্ছে সমুদ্রের তীরবর্তী ঢেউ, সমুদ্র এর তীরবর্তী, তীরবর্তী ঢেউ, সমুদ্রের তীরবর্তী ঢেউ হচ্ছে এটার নাম। কি নাম? সমুদ্রের তীরবর্তী ঢেউ, ঠিক আছে। সমুদ্রের তীরবর্তী ঢেউ এটার নাম, এই সুনামির মানে বাংলা। দেখছেন সুনামি বানানটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হুট করে দিয়ে দিতে পারে। TSUNAMI, টি সুনামি হয়, টি সুনামি, বানানটাও গুরুত্বপূর্ণ কিন্তু, টি সুনামি। সুনামি আমরা স্বাভাবিকভাবে কি এস দিয়ে উচ্চারণ করবো, বাট এইখানে কি টি সুনামি এইভাবে উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। দেখেন এটা হচ্ছে সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে হয়। ধরেন একটা লেভেল সমুদ্র এরকম আছে, একটা লেভেল সমুদ্র, এই সমুদ্রের এটা একটা ধরেন তলদেশ, এই তলদেশে যখন ভূমিকম্প হয়, এখানে ধরেন বিল্ডিং বা মনে করেন কক্সবাজার এরকম মনে করেন আছে এখানে, হ্যাঁ, এখানে কক্সবাজারে এরকম বড় বড় হোটেল আছে, সমুদ্রের থেকে দেখা যায়, হ্যাঁ, এরকম মনে করেন হোটেল। তো এই যে যে সমুদ্র আছে, দীর্ঘ সমুদ্র, এর তলদেশে যদি ভূমিকম্প হয় তাহলে কি হবে? তলদেশটা স্বাভাবিকভাবে এই যে এরকম হয়ে যাবে না, তলদেশটা এরকম হয়ে যাবে। তো তলদেশটা এরকম হলে পানির উচ্চতা তো বেড়ে যাবে, তখন পানির উচ্চতা বেড়ে যায় কি হবে? জনপদকে প্লাবিত করবে, সমুদ্রের তীরে এসে ঢেউ আসতে পড়বে পানি। কারণ কি, ধরেন এরকম আছে, এরকম থাকে, তলদেশে যখন ভূমিকম্প হবে এরকম নড়াচড়া করবে না, তখন এই দিক যখন নড়বে তখন পানি স্বাভাবিকভাবে সমুদ্রের পানি সব তীরবর্তীর দিকে চলে যাবে। আবার এদিক যখন ঘুরবে তখন এদিক থেকে পানি কি সব তীরবর্তীর দিকে চলে যাবে। এইটাই হচ্ছে যে সুনামির ব্যাপার। মানে সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে মাটি যখন এরকম উল্টাপাল্টা হয় তখন কি হয়, এটা দিয়ে হচ্ছে যে জনপদকে এই পানিগুলো প্লাবিত করে ফেলে, ঠিক আছে। আচ্ছা, আপনারা ইয়ে না করলে, সবাই শেয়ার না করলে আমি হচ্ছে যে ক্লাস এই পর্যন্তই রাখলাম। সবাই শেয়ার করেন, নাইলে আমি আর আগাইলাম না। হ্যাঁ, চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়, গুড, স্বাভাবিক নিয়ম। আপনারা শেয়ার না করলে আমি আর যাইতেছি না সামনে। সবাই লাইভ শেয়ার করবেন, তারপরে আবার শুরু হবে ইনশাল্লাহ। ক্লাস অফ থাক, সবাই শেয়ার, কারণ সবাই এখানে চালাকি করেন প্রচুর পরিমাণে। কেন চালাকি করেন জানেন? কারণ হচ্ছে আপনি চিন্তা করছেন ছাত্র ক্লাস নিচ্ছেই, খালি খালি শেয়ার করে কি করব, দরকার নাই, থাক গা, এমনিই হবে। হ্যাঁ, ব্রেকিং নিউজ, সিপিআই রিপোর্ট শোস, এটা কি লেখা উঠতেছে বোর্ডে? হ্যাঁ, অনেকে আছে কিপটা, এই কিপটারা ফ্রিতে ক্লাস করে খায়া যাবে কিন্তু শেয়ার করবে না। এই কিপটাদের ক্লাস করার অধিকারই নাই, ঠিক আছে, এই কিপটাদের ক্লাস করার অধিকার নাই। এই কিপটাগুলার ক্লাস করার অধিকার নাই। ছয় সাতটা শেয়ার দান, দেখছেন, শেয়ার ওই এক দুইজনই সবগুলা করে, বাকিরা চালাকি করে। হ্যাঁ, ফ্রি ফ্রি হতে হইতেছে, খায় যায়, আমরাও ফ্রি খাওয়াবো, সময় হোক। দেখেন, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? বলেন দেখি, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? আমি গতদিন রক্ত নিয়ে অনেকগুলো কথা বলছি, যে রক্ত দুইটা ভাগে ভাগ আছে, একটা হচ্ছে রক্তরস, আরেকটা হচ্ছে রক্তকণিকা। রক্তরসের আলোচনাটা বাদ রাখি। রক্তকণিকা তিন ধরনের, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা, তাই না? এরকম ভাবে আমি আলোচনা করছিলাম তিনটা নিয়ে। এখন মানুষের শরীরে এই রক্তকণিকাগুলো একটা নির্দিষ্ট দিন পর পর এই ধ্বংস হয়ে যায় বা ক্ষয় শেষ হয়ে যায় বা মারা যায়,
আবার নতুন করে রক্তকণিকা তৈরি হয় মানুষের শরীরে কিছুদিন পর পরই। এই দিনটা আমি বলছি না, যেহেতু আনসার করবেন। এই কিছুদিন পর পরই রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায়, আবার নতুন রক্তকণিকা। এই প্রসেস যদি চালু না থাকে, ওই রক্তকণিকাগুলো তো দূষিত হয়ে যায়, দূষিত হয়ে ধ্বংস হয়ে যায়। পরবর্তীতে আবার রক্তকণিকা কি হয়, আবার চালু করা হয়। আচ্ছা, আমি একটু বলি, দেখেন এই যে লোহিত রক্তকণিকা, এই লোহিত রক্তকণিকা সহ আরো কয়েকটা কণিকা আছে, আমি একটু লিখি, আপনারা আনসার করেন। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। অনুচক্রিকা কি চক্রিকা? অনুচক্রিকা। এটা সবচেয়ে বেশি দিন বাঁচে লোহিত রক্তকণিকা। কি কণিকা? লোহিত রক্তকণিকা সবচাইতে বেশি দিন বাঁচে। তাহলে কতদিন বাঁচে? সবচাইতে বেশি দিন বাঁচে হচ্ছে লোহিত রক্তকণিকা। আমি খালি দেখতেছি আপনারা কারা কারা আনসার করতেছেন। সবাই আনসার করেন দেখি, আনসার করেন, সবাই আনসার করেন। গুড। যারা বসে আছেন চুপ করে আনসার না করে, তারা কিন্তু বোকামি করছেন। কেন বোকামি করছেন? কারণ আপনি যখন এখানে লিখে ফেলবেন দু একবার, তখন কিন্তু আপনার মুখস্থ হয়ে যাবে ব্যাপারগুলো। কি হবে? মুখস্থ হয়ে যাবে ব্যাপারগুলো। দেখেন এইখানে দেখেন, এই শ্বেত রক্তকণিকা শরীরে 1 থেকে 15 দিন বাঁচে, এরপরে ওই শ্বেত রক্তকণিকাগুলো নষ্ট হয়ে যায়। এরপরে কি অনুচক্রিকাগুলো শরীরে 10 থেকে 15 দিন বাঁচে, এরপরে এগুলো নষ্ট হয়ে যায়। লোহিত রক্তকণিকা 120 দিন স্টে করে মানুষের শরীরে। কতদিন? 120 দিন স্টে করে মানুষের শরীরে। এগুলো সব জানা জিনিস। পরে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে ওঠে বলেন? বিজ্ঞানের কোশ্চেন চলে আসছে সব, দেখছেন? বিজ্ঞানের কোশ্চেন চলে আসছে সব। কোন রক্তকণিকা সবচাইতে বেশি দিন বাঁচে বলেন দেখি, আনসার করতে পারেন কিনা। কোন রক্তকণিকা সবচাইতে বেশি দিন বাঁচে? আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় বলেন? একজন বলে ফেলছে কালো কালারের। এটা একটু আমি গল্প শোনাবো আপনাদের। না, সাদা না। দেখেন না মানে? আচ্ছা দেখেন, এই কালো কালার, ব্ল্যাক কালারের যখন আপনি একটা কাপ নিবেন, মনে করেন এরকম কালো কালারের কাপ নিচ্ছেন, এবং এই কালো রং হচ্ছে যে তাপ ধারণ ক্ষমতা বা তাপ শোষণ ক্ষমতা অনেক বেশি। কি? তাপ শোষণ ক্ষমতা অনেক বেশি। তাপ শোষণ যখন এর ভিতরে আপনি যখন এর মধ্যে যখন রাখছেন, কোনো কিছু রাখছেন, এবং সেইখান থেকে গরম ধোঁয়া উঠছে, সেখান থেকে কি উঠছে? গরম ধোঁয়া উঠছে। তখন কিন্তু এর মধ্যে থেকে যখন গরম ধোঁয়া উঠছে এর মধ্যে থেকে, এই সময়টা কি করে? এই কালো কাপ এই চা থেকে হচ্ছে যে তাপ নিয়ে নেয়। কালো কাপ কি করে? চা থেকে তাপ শোষণ করে নেয়, চা থেকে তাপ নিজের শরীরের মধ্যে নিয়ে নেয় আর কি। হ্যাঁ, তাপ নিজের শরীরে। তাহলে মনে করেন আমি একটা কাপের ভিতরে কিছু একটা রাখলাম, তো আমার রাখা জিনিস থেকে কাপ তাপ নিয়ে নিল কাপের মধ্যে, তাহলে ওই জিনিসটা যা রাখছি সেটা তো ঠান্ডা হয়ে যাবে। তো এর ভিতরে আমি যখন চা রাখছি, কাপ হচ্ছে গরম, সব কাপ নিজের শরীরে নিয়ে নিল, তখন কি হচ্ছে? যা রাখছি সেটা তো চা এমনি ঠান্ডা হয়ে যাবে। এটা স্বাভাবিক সেন্স। তাহলে কালো কালারের শোষণ এবং বিকিরণ ক্ষমতা বেশি হওয়ার কারণে কালো কালারের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হবে। কিসে? কালো কালারে। আর সাদা কালারে রাখলে মোটামুটি ভাবে অনেকক্ষণ গরম থাকার সম্ভাবনা থাকে। লাল হয়।
ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন নিচের কোন বিষয়টি কম্পিউটারের সাথে সম্পর্কিত। এই প্রশ্নটি গত দিনে এসেছিল সম্ভবত, অপশন ছিল কি ছিল না আমি জানি না। নেক্সট বললো কে? নেক্সট বলা যাবে না, আমার ক্লাসে আমি শেষ কথা, যেভাবে বলবো ওইভাবে চলবে। নেক্সট বা আগান সামনে এটা বলা যাবে না, আগে বলে দিয়েছি প্রথম ক্লাসের দিন। আমার ক্লাস আমার মতামত অনুযায়ী চলবে, আপনার মতামত না, ঠিক আছে। আচ্ছা দেখেন, নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পর্কিত, বলেন তো, এটা আনসার করেন। হ্যাঁ, আমি আবারও বলে দিই, আমার ক্লাসে বলা যাবে না যে নেক্সট আগান, কখন আগাবো, কখন শেষ করব, কি পড়াবো, কতটুকু পড়াবো, কেন পড়াবো, এটা আমি জানি। আচ্ছা দেখেন, এখানে কি বলছে, এটার সাথে কম্পিউটারের সাথে ইমেইল যুক্ত। কি যুক্ত? ইমেইল যুক্ত। আচ্ছা পরেরটায় যাই, দেখেন বঙ্গবন্ধু আছে, এটা দরকার নাই। চিরশান্তির শহর কোনটি, বলেন তো, চিরশান্তির শহর কোনটি? এখানে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নীরব নগরী, নীরব নগরী, আপনি বিভিন্ন নামে ডাকতে পারেন। এই যে এটা ভ্যানিস। অ্যাথেন্স আছে গ্রিসে অবস্থিত যেটা, এরপরে অসলো আছে, এটাও হইতে পারে। আচ্ছা এটা আনসার করেন দেখি কোনটা। এখানে অপশন 4টা দিয়েছে, রোম, ভ্যানিস, অ্যাথেন্স এবং অসলো। বলেন দেখি। আচ্ছা দেখেন, এই ভ্যানিসকে আরো কয়েকটা বেশ কিছু নামে ডাকা হয়, যেমন নীরব রাস্তার সড়কের দেশ বলা হয়, ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়, ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়, বা অট্টালিকার শহর বলা হয়, অট্টালিকার শহর বলা হয়। এগুলো সব হচ্ছে এই ভ্যানিসরে বলা হয়, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, এই রোমকে শান্তির শহর বলা হয়, শান্তির শহর বলা হয়। এছাড়াও রোমকে আরো একটা নামে ডাকা হয়, পোপের শহর বলা হয়। হ্যাঁ, চিরশান্তির শহর বলা হয়, পোপের শহর বলা হয়, এরকম অনেকগুলো নামেই এটাকে ডাকা হয়। 7 পাহাড়ের দেশ বলা হয়। জি অনেক ধন্যবাদ ভাই ক্লাসে প্রথম আসার জন্য। আচ্ছা এরপর আসি, কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল, বলেন দেখি, এটার আনসার করেন। এখানে অপশন আছে মিশর, ইরাক, জর্ডান এবং কুয়েত। আমি হচ্ছে যে পেইড ব্যাচে এগুলো পড়িয়েছিলাম প্রথম অধ্যায়ে, মনে আছে, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট ক্লাস করছেন তারা জানবেন যে এই বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী বিভিন্ন সেক্টরের দেশ, আরব দেশগুলো দেখিয়েছিলাম, ইউরোপীয় দেশ, পূর্ব ইউরোপের দেশ, তারপরে হচ্ছে যে আপনার আমেরিকান দেশ, উত্তর আমেরিকার দেশ, তারপরে এশিয়া মহাদেশের প্রথম দেশ, এগুলো সব আমি দেখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। দেখেন কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, বলেন তো, কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে, দেখি বলতে পারেন কিনা। কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে? আচ্ছা এটা বলার মতো কিছু না, এটা মনে রাখতে হবে, এটা ইরাক, তাই না? আরব দেশগুলোর মধ্যে প্রথম। বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে ভুটান, দ্বিতীয় স্বীকৃতি দেয় হচ্ছে ভারত, তারপরে এভাবে একের পর এক। কিন্তু একটা অবাক করা তথ্য জানেন, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইসরায়েল। মানে এরা তো মানে 71 সালের শেষে এসে স্বীকৃতি দেয়, তাই না? কিন্তু ইসরায়েল বাংলাদেশকে অনেক আগে, তবে বাংলাদেশ সেই স্বীকৃতি গ্রহণ করেন, ঠিক আছে। সম্ভবত এপ্রিল মাসে মানে 1971 সালের এপ্রিল মাসেই ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি দেয়, কিন্তু বাংলাদেশ সেই স্বীকৃতি গ্রহণ করে নাই। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ইসরায়েল, পরবর্তীতে এটা হচ্ছে যে করা হয়। আচ্ছা এখন আসেন, আমি গতকালকে এই প্রশ্নটা বলছিলাম, বিশ্ব মানবাধিকার দিবস কবে? হ্যাঁ, বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব মানবাধিকার দিবস, এইটা মনে হয় এই
প্রাইমারি পরীক্ষায় কি এটা আসছিল এই কোশ্চেনটা? মানবাধিকার দিবস আসছিল প্রাইমারি পরীক্ষায়, আমার মনে নাই আসছিল কিনা। এই প্রাইমারি পরীক্ষায় কোশ্চেন আসছিল এটা? সে সময় ধর্মীয় কারণে ইসরায়েল প্যালেস্টাইনের উপরে বারবার বর্বরোচিত হামলা করছিল এবং ফিলিস্তিনিদের ভূমি দখল করে নিয়েছিল এবং মুসলিম বিশ্বের সাথে বারবার যুদ্ধ করে মুসলিম বিশ্বকে ক্ষতিগ্রস্ত করছিল, যার দরুন কখনোই কি করা হয়নি, কখনোই হচ্ছে মানে বাংলাদেশের সাথে রাজনৈতিক এবং কূটনৈতিক কোনো সম্পর্ক ইসরায়েল রাখেনি। শুধুমাত্র ফ্যাসিস্ট রেজিম যারা ছিলেন গত সময় যারা ক্ষমতায় ছিল, ফ্যাসিস্ট রেজিম, ওনারা বাণিজ্যিকভাবে বেশ কিছু ওয়াপন কিনেছিল ইসরায়েলের কাছ থেকে, এরকম প্রমাণ পাওয়া যায় আল জাজিরার রিপোর্টে। মানে যে শেখ হাসিনা নিয়ন্ত্রিত যে আওয়ামী লীগ সরকার ছিল, ওনারা স্পাই ওয়্যার কিনেছিল, আল জাজিরা নিউজের মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে, আমার কথা না, এইটার মাধ্যমে ওনারা ওইটা প্রকাশ করেছিল যে স্পাই ওয়্যার, যেটার মাধ্যমে মানুষের মোবাইলের উপরে নজরদারি রাখা যায়, তার আপকামিং এবং আপগোয়িং কল ট্র্যাক করার যে মেশিন, সেটা কিনেছিল ইসরায়েলের কাছ থেকে বাংলাদেশের ওই সময়কার সরকার, ফ্যাসিস্ট রেজিম। ঠিক আছে, এই আর কি এইটা। হ্যাঁ দেখছেন, এই যে বিগত সালের প্রশ্ন 10 ডিসেম্বর, তাই না? এটা আরেকটা মনে রাখেন, যে বিশ্ব পরিবেশ দিবস, বলেন তো, বিশ্ব পরিবেশ দিবস, বিশ্ব পরিবেশ দিবস এটা কবে বলেন তো? বিশ্ব পরিবেশ দিবস কবে বলেন দেখি, পারেন কিনা? বিশ্ব পরিবেশ দিবস কবে? এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, বিশ্ব পরিবেশ দিবস কবে, এইটা পারেন কিনা দেখেন তো। এবং এই যে আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে এই নিবন্ধনে সবচেয়ে কমন আসে, জাপানের পার্লামেন্ট, এটা পরীক্ষায় আসবেই, এখান থেকে মাস্ট প্রশ্ন আসে। ঠিক আছে, জাপানের পার্লামেন্ট, এখান থেকে পরীক্ষায় মাস্ট কোশ্চেন আসে। আর এটা কি, বিশ্ব মানবাধিকার দিবস কবে? 10 ডিসেম্বর। এই তো অনেকে আনসার করে ফেলতেছেন, সুন্দর, অনেক ধন্যবাদ আপনাদেরকে আনসার করার জন্য, অনেকেই সুন্দর করে আনসার করে ফেলতেছেন, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, এরপরে আসি, ভুটানের মুদ্রার নাম কি বলেন তো? এটা কেউ পারেন কিনা? ভুটানের মুদ্রার নাম কি? রুপি। এটা কোথায়? রুপি হচ্ছে যে ভারতের মুদ্রার নাম, তাই না? রুপি কোথাকার মুদ্রার নাম? ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি। দেখে আপনারা আনসার করেন। হ্যাঁ, জাপানের মুদ্রাও বলে ফেলছেন, কারা যেন ডায়েট। আচ্ছা, গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। দেখেন, এই যে বাথ বলছে, এই বাথ হচ্ছে থাইল্যান্ডের মুদ্রা, থাইল্যান্ডের মুদ্রার নাম হচ্ছে বাথ। এই রুপিয়া হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালদ্বীপ, ইন্দোনেশিয়া এবং মালদ্বীপ। এদিকে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলোর সবগুলোর মুদ্রার নাম কি? এগুলো সবগুলোর মুদ্রার নাম হচ্ছে যে রুপি। রুপাইয়া হচ্ছে ইন্দোনেশিয়া এবং মালদ্বীপ, বাথ হচ্ছে থাইল্যান্ড, গুলট্রাম হচ্ছে ভুটানের মুদ্রার নাম। কি ট্রাম? গুলট্রাম। দেখছেন, আমরা একটা করে প্রশ্ন নিব, সলভ করব অনেকগুলা করে, তাই না? একটা করে প্রশ্ন, অনেকগুলা করে সলভ, একটা করে প্রশ্ন, অনেকগুলা করে জানো। এই যে কত কিছু জানলাম একটা থেকে। আচ্ছা, জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? এইটা থেকে ব্যাপক ঝামেলা হয় আপনাদের। দেখে আনসার করেন তো, জাতিসংঘের সদস্য সংখ্যা কত? এটা এখনো ঝামেলা হয় স্টুডেন্টের মাধ্যমে। দে ক্যান নট ফাইন্ড দ্য প্রপার আনসার। বলেন দেখি। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
এটা নিয়ে সবাই ঝামেলায় পড়ে যায়। এর আগে বেশ কয়েকবার বিভিন্ন জায়গায় প্রশ্ন এসেছিল, কিন্তু আপনারা ভুল করার কারণে উত্তরগুলো ঠিকঠাক মতো দিতে পারেননি। মানে না পারার কারণে, মানে কনফিউশনের কারণে এখানে ব্যাপক আকারে কনফিউশন হয়। ঠিক আছে, ব্যাপক আকারে কনফিউশন হয় এখানে। দেখি পারেন কি না। আর আমাদের ক্লাসগুলো কিন্তু সব রেকর্ড থাকছে। যারা বিগত দিনে ক্লাস পাননি বা করতে পারেননি বা এরকম কিছু যারা আছে, তারা কিন্তু হচ্ছে যে ইয়ের মাধ্যমে ক্লাসগুলো করে নিতে পারবেন। আপনার রেকর্ড থেকে যাচ্ছে আমাদের এই পেজে, যে হাসান স্যার 3টা পেজ থেকে দেখেন আপনারা আমাদের এই জব এইড, আমাদের যে চাকরির প্ল্যাটফর্মটা আছে চাকরি প্রস্তুতির, এই প্ল্যাটফর্ম থেকে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন। এরপরে হাসান স্যার পেজ থেকে দেখতে পাচ্ছেন মনসুর জব ম্যাথ। এই 3টা পেজ থেকে ক্লাস একযোগে দেখা যায়, এবং এই 3টা পেজেই ক্লাস রেকর্ড থাকে। আপনাদের যার যেখান থেকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা ক্লাসগুলো আপনারা কি করবেন, ক্লাসগুলো দেখে নিতে পারবেন এবং ক্লাসগুলো নিয়ে 193%। দেখেন আমি বলি, জাতিসংঘের সদস্য সংখ্যা 193 না 195, এই দুইটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি কনফিউশনে থাকেন। কি নিয়ে? 193 নাকি 195, এইটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি কনফিউশনে থাকেন। আমি কনফিউশনটা একটু দূর করে দিই। উত্তর হবে 193টা দেশ। কয়টা দেশ? 193টা দেশ। কিন্তু অনেক জায়গায় আছে যে স্যার 195 মনে হয়। কেন 195 মনে হবে? এখানে একটা কারণ আছে। কারণ হচ্ছে জাতিসংঘের পর্যবেক্ষক দেশ হচ্ছে 2টা। কয়টা? পর্যবেক্ষক দেশ আছে 2টা। একটা হচ্ছে আপনার প্যালেস্টাইন, ফিলিস্তিন, আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। তো এই 2টা দেশ, এই 2টা আর এই 93টা, এই মিলে অনেকে মনে করে তাইলে মনে হয় 95টা। কিন্তু দেখেন এখানে বলছে সদস্য সংখ্যা কত, এখানে তো বলেনি সদস্য এবং পর্যবেক্ষক দিয়ে মোট কত। যদি প্রশ্ন আসতো সদস্য এবং পর্যবেক্ষক দিয়ে কত, তাইলে 195টা উত্তর হইতো। বাট এখানে বলছে সদস্য সংখ্যা, সদস্য 193, আর পর্যবেক্ষক দেশ হচ্ছে 2টা, একটা হচ্ছে ফিলিস্তিন আর একটা হচ্ছে ভ্যাটিকান সিটি। ক্লিয়ার? আচ্ছা, একটু লাইভটা আরেকবার শেয়ার করেন, যারা শেয়ার করেছেন কষ্ট করে আরেকবার শেয়ার করেন। দেখেন বাংলাদেশে কোন উপজাতিদের সংখ্যা সবচাইতে বেশি? বলেন তো, বাংলাদেশে কোন উপজাতিদের সংখ্যা সবচাইতে বেশি এবং তারা কোথায় বসবাস করে? বলতে পারবেন? বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচাইতে বেশি? দেখি আপনারা কি আনসার দিচ্ছেন, আমি একটু দেখি। আচ্ছা, আমি একটু সরে দাঁড়াই না, আপনারা কে কি আনসার করছেন একটু দেখি। বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি? একটু কঠিন হয়ে গেল প্রশ্ন। দেখেন আমি বলি, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম হচ্ছে এই সাঁওতালরা। সবচেয়ে দ্বিতীয় বৃহত্তম আর কি সাঁওতালরা। উপজাতির সংখ্যা যদি পরীক্ষায় আসে, সংখ্যা বর্তমান জরিপ অনুযায়ী উপজাতির সংখ্যা 50টি। কতটি? 50টি। এবং এই যে বলেই ফেলছি, বাংলাদেশে এরা হচ্ছে কেরা? এরা হচ্ছে চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি। কিসের? চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি। কিসের সংখ্যা? চাকমাদের সংখ্যা। এখন দেখেন এই চাকমাদের বসবাস কোথায়? চাকমাদের বসবাস হচ্ছে আপনার পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার সহ ওই পার্শ্ববর্তী এলাকায় চাকমারা বসবাস করে। তাহলে এখান থেকেও আমরা 4-5টা প্রশ্নের আনসার জানতে পারলাম। তাহলে আমরা হচ্ছে যে
এইভাবে। তাহলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সাঁওতাল আর প্রথম বৃহত্তম হচ্ছে চাকমা, চাকমাদের সংখ্যা বেশি। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যাই। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় বলেন তো? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় বলেন? গুড। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় দেখি, বলতে পারেন কিনা এটা? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় দেখি বলেন। বলতে পারেন কিনা? আমি কিন্তু সদর দপ্তরের সবচেয়ে শ্রেষ্ঠ শর্টকাটটা বলে দিয়েছিলাম। দেখেন, আপনারা কি জানেন এই যে লন্ডনে হচ্ছে যে যেই সদর দপ্তর অবস্থিত, মনে রাখেন, শর্টে মনে রাখবেন যে লন্ডনে অবস্থিত হচ্ছে কমনওয়েলথের সদর দপ্তর। কেন কমনওয়েলথ জিনিসটা কি? ব্রিটিশ সাম্রাজ্যের আন্ডারে যে দেশগুলো ছিল স্বাধীনতার পরবর্তীতে, তারা সবাই মিলে একটা সংস্থা তৈরি করে যেটার নাম দেয় কমনওয়েলথ। তাহলে কমনওয়েলথ যেহেতু ব্রিটিশের রাজধানী, ব্রিটেনের রাজধানী হচ্ছে লন্ডনে হবে স্বাভাবিক। এরপরে বলেছিলাম খাইলে পেটে শান্তি লাগে। তাহলে খাইলে পেটে শান্তি লাগে, তাহলে শান্তির শহর কোথায়? রোম। তাহলে খাদ্য সংক্রান্ত যে সংস্থাগুলো আছে সেগুলো কোথায়? রোমে। এরপরে বলেন পৃথিবীর সংস্কৃতির রাজধানী বলা হয় প্যারিসকে। কি বলা হয়? প্যারিসকে। তাহলে সংস্কৃতি নিয়ে জাতিসংঘের কোনটা কাজ করে? ইউনেস্কো কাজ করে। তাহলে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় হবে? স্বাভাবিকভাবে প্যারিসে হবে। এবং দেখেন ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে যে ব্রাসেলস, বেলজিয়াম। তাহলে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ঠিক আছে, কোথায়? বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। আমি বাকি তিনটা বলে দিয়েছি। ঠিক আছে, বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। দেখেন আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি বলেন দেখে? আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী কোনটি? হ্যাঁ, বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বলেন আরাকান পাহাড়ে, এখানে আরাকান পাহাড় হইতে উৎপন্ন নদী কোনটি বলতে পারবেন? আরাকান পাহাড় হইতে উৎপন্ন নদী কোনটি? বলেন দেখি, পারেন কিনা? আচ্ছা আমি বলে দিই। হ্যাঁ, না কর্ণফুলী না, দেশ কর্ণফুলী হবে কেন? সাঙ্গু নদী, এই সাঙ্গু। কর্ণফুলী হচ্ছে আসামের লুসাই পাহাড় থেকে। কর্ণফুলী কোথায়? আসামের লুসাই পাহাড় থেকে। আচ্ছা, পরবর্তী পৃথিবীর সবচেয়ে কঠিন খনিজ পদার্থ কোনটি? কঠিন বলতে কি মজবুতের দিক থেকে বলছি, শক্ত। ঠিক আছে, পৃথিবীতে সবচেয়ে শক্ত খনিজ পদার্থ কোনটি? মানে বলছে খনিজ পদার্থ কোনটি বলেন তো? আপনারা অনেকেই বলবেন লোহা, বাইরেলেও ভাঙে না, তারপরে ইস্পাত আরো মজবুত, পাথর তো বাড়ি দিলে অবশ্য ভেঙে যায়। বলেন দেখি এটার আনসার করেন, দেখি পারেন কিনা এটার আনসার করতে। পৃথিবীতে সবচাইতে কঠিন পদার্থ কোনটি? পৃথিবীতে সবচাইতে কঠিন পদার্থ কোনটি বলতে পারবেন? আচ্ছা আমি তিনটা দাগাই দিছি, দেশ এটা একটা কাজের কাজ করছি, তিনটা দাগাই দিছি আমি। ক্লাসের আপডেট বা ক্লাসের নোটিফিকেশান পাইতে আমাদের হচ্ছে যে আপনি ইয়ে করতে পারেন, আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আবারও কমেন্টে দিয়ে দিলাম। হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি আবারও কমেন্টে দিয়ে দিলাম। আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, ক্লাসের পিডিএফ সহ বাদবাকি সব কিছু পাওয়ার জন্য এখানে যুক্ত হতে পারেন। আচ্ছা, হিরক তাই না সবচেয়েতে, এটা আপনি যা দিয়েই বাড়ি দেন ভাঙতে পারবেন না, কাটতে হবে। ঠিক আছে, আপনি এই হিরক ভাঙতে পারবেন না। হিরক চেক করার উপায় এইটা, হীরা চেক করার উপায় এটা। আপনি যাই দিয়ে ওইটার উপরে বাড়ি দেন, কাজ হবে না, হীরা গুঁড়া হবে না। ঠিক আছে, আচ্ছা
এরপরে সমুদ্রের বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয় বলেন তো? সমুদ্রের বাতাস কখন প্রবল বেগে প্রবাহিত হয় বলতে পারবেন? হীরা, গুড গুড গুড, আপনারা খুব সুন্দর আনসার করেন। বলেন সমুদ্রের বায়ু কখন প্রবল বেগে প্রবাহিত হয়? যারা কক্সবাজার গেছেন তারা এই যে ঘুরলে এটা হচ্ছে যে পাওয়া যায়। আচ্ছা, অপরাহ্নে, অপরাহ্নে, হ্যাঁ, কেন অপরাহ্নে এটা তো জানতে হবে। বলেন তো কেন অপরাহ্নে বায়ু প্রবাহিত হয়? যখন সকালবেলায় যখন এই যে বাতাসে মানে সূর্যের আলো পড়ে, তখন এরকম সমুদ্র পৃষ্ঠের উপরে যখন সূর্যের আলো পড়ে, সূর্যের আলো যখন পড়ে তখন কি এই জায়গাটার বাতাসটা, এর বাতাসটা কি হয়, হালকা হয়ে যায়। কি হয়, তাপ দিলে কিন্তু বাতাস হয়ে যায়। আপনারা দেখেন না পানিতে তাপ দিলে কি জলীয় বাষ্প আকার উপরে ওঠে না? তাহলে ওইরকম তাপে বাতাস হচ্ছে হালকা হয়ে যায়। তখন কি হয়, তখন এই হালকা বাতাস এই উপকূলের দিকে ছোটা শুরু করে। কি করে? উপকূলের দিকে ছোটা শুরু করে এই হালকা বাতাস। বোঝা গেছে আমার কথা? উপকূলের দিকে ছুটতে থাকে এই হালকা বাতাস। সূর্যের তাপে বাতাস হালকা হয়ে যায় এবং হালকা বাতাসটা উপকূলের দিকে ছুটতে থাকে। ক্লিয়ার? বাতাসগুলো ছুটতে থাকে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল। আচ্ছা, এরপরে আমরা দেখি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বলেন দেখি এটা পারেন কিনা। সদর দপ্তর নিয়ে আমার ভিডিও ক্লাস আছে, দেখেন আমাদের এই পেজেই আছে, একদম সব সদর দপ্তর কিভাবে সহজে মনে রাখবেন বলে দেওয়া আছে। বলেন তো দেখি। বলেন এই জেনেভা কোথায়? সুইজারল্যান্ড, তাই না? সুইজারল্যান্ডে। বার্লিন কোথায়? বন এবং বার্লিন এই দুইটা হচ্ছে জার্মানে অবস্থিত। প্যারিস কোথায় বলেন তো? ফ্রান্স, ফ্রান্সের রাজধানী প্যারিস। আর ভিয়েনা কোথায়? অস্ট্রিয়া, অস্ট্রিয়ার হচ্ছে ভিয়েনা, তাই না? আচ্ছা দেখি আনসার করেন। অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত। আচ্ছা আমি বলে দিই, অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত আন্তর্জাতিক আণবিক সংস্থা। মোটামুটি হ্যাঁ, জেনেভা না। দেখেন মোটামুটি আমরা কভার করে ফেলেছি। আজকে যে আলোচনাগুলো ছিল আমরা মোটামুটি কভার করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করব রেগুলার, আমি এই সময় ক্লাস না দিয়ে ইংরেজি টিচারকে ক্লাস দেওয়ার জন্য। কাকে? ইংরেজি টিচারকে, কারণ তাতে আপনাদের উপকার হবে আমার থেকে বেশি। এই ক্ষেত্রে আপনারা লাভবানও হবেন আমার থেকে বেশি। এখান থেকে আপনারা হচ্ছে যে ইংরেজি কোশ্চেনগুলো সলভ করার জন্য আপনারা সুযোগটা পাবেন। ঠিক আছে, ইংরেজি কোশ্চেনগুলো সলভ করার জন্য আপনারা সুযোগ পাবেন। ওকে, তাহলে ইংরেজি কোশ্চেনগুলো সলভ করার জন্য আপনারা কি পাবেন? সুযোগ পাবেন। তাহলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায়? ভিয়েনা, অস্ট্রিয়া। তাহলে ক্লাসের ব্যাপারে আপনারা বলেন, ক্লাস কি চলবে এইভাবে? কোশ্চেন সলভ একটু বলে যান যে ক্লাস আমরা চালাবো কিনা, সে ব্যাপারে আপনারা ইয়ে করে যান। যদি আপনারা অভয় দেন তাহলে ক্লাস চলবে, অভয় না দিলে ক্লাস চলবে না। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা ক্লাসে এতক্ষণ কষ্ট করে আমাদের বকবকানি শুনলেন। আমরা অলরেডি আজকে কত নাম্বার ক্লাস চলছে আমার মনে নেই, 4 দিন, 4 নাম্বার না, 100টা ক্লাস কোশ্চেন সলভ করে ফেলছি। তাহলে 100টা কোশ্চেন আমরা 4 দিনে সলভ করছি ঠিক, বাট এই যে এখান থেকে যেই জিনিসগুলো আমরা শিখলাম, এই যে প্রত্যেকটা প্রশ্নের অপশনগুলো আমরা আলোচনা করেছি, অর্থাৎ এই যে 4টা জিনিস, মানে 4টা করে অপশন, মানে একটা প্রশ্ন নিচ্ছি 4টা 5টা করে তথ্য আমরা দেওয়ার চেষ্টা করছি। দ্যাট মিনস আমরা চেষ্টা করছি যে আমরা প্রশ্ন 25টা যদি সলভ করি, আমরা তাহলে কি করব, সেই ক্ষেত্রে যেন আমরা 25টা প্রশ্ন সলভ করলেও এর পাশাপাশি আরও 75টা প্রশ্ন সলভ, মানে টোটাল প্রতিদিন আমাদের টার্গেট থাকে অন্তত 100টা সাধারণ জ্ঞান আমরা শিখব। ঠিক আছে,
প্রতিদিন ক্লাস কি করব, অন্তত 100টা, প্রতিদিন 100টা করে প্রশ্ন আমরা সলভ করব। কারণ 25টা প্রশ্ন নিচ্ছি, আর এই যে অপশনগুলো, এই অপশনগুলো সব ইয়ে করেছি। দেখেন প্রত্যেকটার আমরা অপশন, প্রায় প্রত্যেকটার অপশনগুলো বলে দিয়েছি। হ্যাঁ, বেলজিয়াম ব্রাসলেস সহ সবগুলোর অপশনগুলো আমরা আলোচনা করেছি। এই যে দেখেন প্রত্যেকটার অপশনগুলোই আলোচনা করা হয়েছে। তার মানে আপনারা এখান থেকে এক একটা প্রশ্ন সলভ হইলেও এখানে প্রায় অনেকগুলা করে আপনারা হচ্ছে যে, সময় আর তো বাড়ানো সম্ভব না। আমার পেইড ব্যাচের ক্লাস থাকে, পেইড ব্যাচের ক্লাস অফ করে আপনাদের ক্লাস নিচ্ছি। হ্যাঁ, প্রতিদিন বিসিএস এর ব্যাচ থাকে, বিসিএস এর ব্যাচ আছে, ওগুলো অফ করে ক্লাস নিই। যাই হোক, তো আশা করতেছি আপনাদের যাদের কিছুটা প্রিপারেশন আছে, আর যাদের একদম মাস্ট অ্যান্ড নিড অ্যান্ড মাস্ট, যাদের লাগবেই নিবন্ধনের এবার টিকা, তাদের জন্য আমরা ব্যাচ নিয়ে আসবো খুব দ্রুত। 1 সপ্তাহের মধ্যে আমরা ব্যাচ লঞ্চ করে দিব। ওই ফ্রি পড়াবো, ফাও পড়াই দিব দিয়ে বলে 1 সপ্তাহ পরে আর খোঁজ নাই, আপনিও পানিতে ভাসলেন, আমিও 2 নম্বর হয়ে গেলাম, এগুলা না। টাকা দিয়েই পড়েন, কিছু পাইতে হলে কিছু খরচ করতে হয়। হ্যাঁ, সো ফ্রি ক্লাসগুলো এখানে করতে থাকেন, কোশ্চেন সলভ, আর বেসিক থেকে অ্যাডভান্স হচ্ছে থিওরি যেটা, ওইটার জন্য পেইড ব্যাচে ভর্তি হয়েন সবাই। তাহলে আপনি, এবং আমি ওইটা খুব রিজনেবল প্রাইসে করে দেওয়ার চেষ্টা করব, যেটা আমার ক্লাসগুলো তো আমি মানে আমার তো আর্নিংয়ের এরকম এখান থেকে দরকার নাই। অন্যান্য টিচারের যে পেমেন্টগুলো সেগুলো হইলেই হবে। আমরা চেষ্টা করব আপনাদেরকে সার্ভিস দেওয়ার ওখানে একটা ভালো রকম পিডিএফ সহ একদম A to Z যেন আপনারা পান। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।